জামাতের যে শয়তানি রাজনীতি এই জায়গায় আপনি দেখেন, যেটা ভাই এতক্ষণ বললো, তারা আসলে মানে নামে ইসলাম, কিন্তু ইসলামকে এমন ভাবে তারা ব্যবহার করে যেটা আসলে এক ধরনের প্রতারণা। এবং আমাদের ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র আমাদের সংবিধানের স্তম্ভ, এগুলো কেন ফেলে দেবার চেষ্টা করলো এই জাতীয় ঐক্যমত্য কমিশন? কারণ বাংলাদেশটাকে তারা পাকিস্তানিকরণ করার চেষ্টা করেছিল। আপনি একদিকে বিএনপিকে বলছেন চাঁদাবাজ, আর আপনারা নিজেরা করছেন প্রতারণা, তাহলে তো আমাকে বলতে হয় যে জামাত মানে প্রতারক। সেখান থেকে আবার ইসলামী আন্দোলন বেরিয়ে গেল এবং তখন তারা বলল যে জামাত ইসলামিক রাজনীতি আসলে করে না, তারা প্রতারণা করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে 3টা কাজ জামাত শিবির দিয়েছে। কি? প্রথমত প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করতে হবে, দ্বিতীয়ত মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলতে হবে, এবং তৃতীয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে কথা বলতে হবে, তাকে বিতর্কিত করতে হবে। যখন এই দেশ ভাগ হয় তখন 30% ছিলেন হিন্দু, কমতে কমতে 7% কেন হলো? বয়স কম হইলেও তারা তো মানে নিজেদেরকে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করে যে তারা ছাড়া দুনিয়ার কেউ কিছু বোঝে না। আপনি দিনাজপুর সম্ভবত 4 আসন সম্ভবত নাকি ঝিনাইদহ 4 আসনে আপনি নির্বাচন করেছিলেন। আপনি কি ওখানে হেরে গেলেন কেন? বিএনপির তো যথেষ্ট ভোট আছে, আপনি কি কারণে হেরে গেলেন? সেখানে দেখলাম জামায়াত জিতে গেল, আর আপনি হলেন তৃতীয়, আর দ্বিতীয় হয়েছেন সে বিএনপির যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি। বিএনপির লোকেরা কি আপনাকে সাহায্য করেন? আমি ঝিনাইদহ 2 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। নির্বাচনের আগে আমাকে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার ব্যাপারে নমিনেশন দেওয়া হয়, এবং সেখানে বিএনপির 3টা গ্রুপ ছিল। একটা গ্রুপ আমার সাথে কাজ করেছে, এবং 2টা গ্রুপ আসলে তারা বিদ্রোহী হিসেবে, একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাকে আর একটা গ্রুপ সহযোগিতা করেছে। সব মিলে যেহেতু আমার জন্য এলাকা নতুন ছিল, বিদ্রোহী প্রার্থী ছিল, এবং বিএনপির আরও যারা নেতাকর্মী ছিল অনেকে দ্বিধান্বিত ছিল কি করবে। আমি সব মিলিয়ে সেখানে সর্বোচ্চ 7 থেকে 10 দিন সময় পেয়েছি নির্বাচন করার। 1 মাস তো এদিক সেদিক করতে, সিদ্ধান্তহীনতা, নানান ধরনের সমস্যা ছিল। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে। নতুন আসনে আমি সেখানে 56,224 ভোট পেয়েছি। তো এত অল্প সময়ে এর থেকে বেশি করার কিছু ছিল না। আমি কৃষকদের কাছে গিয়েছি, আমি শ্রমিকদের কাছে গিয়েছি, হাট বাজার, আমি যেখানে পেরেছি আমি মোটামুটি প্রতিদিন সকালে উঠে আমি 5 থেকে 7 ঘন্টা হেঁটেছি, শুধু মানুষের সাথে হ্যান্ডশেক করেছি, এবং বিকালে তো প্রতিনিয়ত প্রোগ্রাম থাকতো, বিভিন্ন জায়গায় জনসমাবেশ, রাতে বিভিন্ন জায়গায় যাওয়া। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন যদি বিদ্রোহী প্রার্থী থাকে বা আমার জন্য এলাকা নতুন হয়, আমার তো এর থেকে বেশি কিছু আর করার ছিল না। এটা বিএনপির হাইকমান্ড জানে যে সেখানে আসলে যারা বিএনপি ছিল তারা আমাকে আসলে এইভাবে সহযোগিতা করতে পারেনি বা করেনি। আর একটা প্রবলেম ছিল, সেটা হলো যে সেখানে যেহেতু আসলে মানে একটা বিদ্রোহী গ্রুপ, আর আমি বিএনপি মনোনীত, তো সেক্ষেত্রে জামাত সেখানে ব্যাপকভাবে ইনভেস্ট করেছে। মানে যে জায়গাগুলোতে বিদ্রোহী গ্রুপ ছিল, মানে শুধুমাত্র ঝিনাইদহ 4 না, প্রত্যেকটা জায়গায় জামাত মানে ইনভেস্ট করেছে যে এই জায়গাগুলোতে ভোট তো বেশি পায়নি, এই জায়গাগুলোতে জামাত তো বেশি ভোট পায়নি। শোনেন, এই জায়গাগুলোতে সমস্যা আছে, সুতরাং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। এমনকি বিভিন্ন জায়গায় যেটি হয়েছে যে বিদ্রোহী প্রার্থীকে দাঁড় করিয়ে রাখার জন্য তাকেও টাকা দিয়েছে জামাত, তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। জামাতের যে শয়তানি রাজনীতি এই জায়গায় আপনি দেখেন, যেটা ভাই এতক্ষণ বললো, তারা আসলে মানে নামে ইসলাম, কিন্তু ইসলামকে এমন ভাবে তারা ব্যবহার করে যেটা আসলে এক ধরনের প্রতারণা। এটা আসলে ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বের হয়ে গেল তাদের থেকে, তারা কি বললো, কি অভিযোগ করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, জামাত সেই রাজনীতি করে না। জামাত ঠিক আছে, জামাত রাজনীতি করতে চাই, ভালো, রাজনীতিতে এই ধরনের প্রতিযোগিতা খারাপ না, কিন্তু কথা হলো যে আপনি ইসলামকে কেন ব্যবহার করছেন? ইসলাম একটি সেন্সিটিভ জায়গা, তাই না? আমরা মুসলমান, কিন্তু আপনি মধ্যপন্থী রাজনীতি করবেন, করেন, কোনো সমস্যা নাই। আপনি একদিকে বিএনপিকে বলছেন চাঁদাবাজ, আর আপনারা নিজেরা করছেন প্রতারণা, তাহলে তো আমাকে বলতে হয় যে জামাত মানেই প্রতারক। জামাত মানেই প্রতারক, যারা ধর্মকে ব্যবহার করে এইভাবে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আবার তারা কি করলো, আমাদের হিন্দু সম্প্রদায়ের, সনাতন সম্প্রদায়ের যারা আছে তাদের ভোটকেও টার্গেট করলো একজন সনাতন ধর্মের প্রার্থী দিয়ে। এখন ওই সনাতন ধর্মের প্রার্থী কি বিভিন্ন জায়গায় গিয়ে বলবে যে তুমি যদি ভাই জামাতে ভোট দাও, দাঁড়িপাল্লায় ভোট দাও, তুমি যাবা জান্নাতে? জামাতের চালাকি দেখেন, এখন মানুষ এগুলো বুঝতেছে। আমার কাছে মনে হয় যে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ যে তারা একটি দল, সরকারি দল, ক্ষমতায় গিয়েছে, কিন্তু কথা হলো যে বিরোধী দলকে আপনি তো দেশ চালানো কঠিন হবে যদি প্রতিদিন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের যারা নির্বাচিত হয়েছে, তাই না, ভিপি হিসেবে ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে প্রতিদিন যদি রাজু ভাস্কর্যে দাঁড়ায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে,
বা সাধারণ শিক্ষার্থী বেশি, অতীতে তারা যেটি করেছে অভ্যর্থনের সময় সাধারণ শিক্ষার্থী, ডাকসু নির্বাচনের সময় দেখলাম এরা তো সাধারণ শিক্ষার্থী না, এরা শিবিরের প্যানেল থেকে নির্বাচন করলো। অর্থাৎ ওই সময় যে জ্বালাতনটা করেছে ঠিক একই ধরনের জ্বালাতন তারা ভবিষ্যতেও করবে। কিভাবে? সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে, এই পল্টন মোড় অবরোধ করবে, কি পড়েছে? রিক্সা চালক পড়েছে, হ্যাঁ, জামাত শিবির তাদেরকে পিছন থেকে টাকা দিয়ে আর বলবে যে অবরোধ করো, কি সেখানে কোনো নেতা নাই, কেউ নাই, তারা সাধারণ পরিচয়ে এসে হ্যাঁ তারা এখানে অবরোধ করে বসে থাকবে, প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাবে। এই যে আপনি বললেন ডিসি মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত, খুবই অনাকাঙ্ক্ষিত। আজকে দেখেন হয়তো ডিসি মাসুদ একটু বেশি সাহস দেখিয়েছে, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এটা সাপোর্ট করি না, কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখেছি পুলিশ আসলে কি ফাংশন করতে পারছে? পুলিশের তো সেই নৈতিক শক্তিও নাই, আবার কোনো জায়গায় যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনটা থামাবে সেই শক্তিও নাই। কারণ সেখানে একটা ঘটনা ঘটলো যে পুলিশ মানে ওইখানে যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমি বাদ দিলাম। কিন্তু মনে করেন যে আপনার গার্মেন্টস কর্মী পরিচয়ে জামাত শিবির একটা মুভমেন্ট তৈরি করলো উত্তরা অবরোধ করে দিল, সেখানে পুলিশ যে পেটাইলে কি হবে, মানে ওইটা যদি থামায় ছত্রভঙ্গ করে, বলে পুলিশ তো পেটাইলো, এই পুলিশ তো আমরা চাইনি। শেখ হাসিনার আমলে পুলিশ এভাবে পিটিয়েছে, এখনো বিএনপির আমলে পুলিশ পেটাচ্ছে। মানে দেশ চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন হয়তো 5-7 দিন ভাই বলছে যে 5-7 দিন দেখে তো আর কিছু বলা যায় না, আর আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমি দেখতেছি সামনে জামাত শিবির এমন একটা ভয়ানক দৈত্য দানবের রূপ নিয়ে হাজির হবে যেটা কন্ট্রোল করা কঠিন হবে। তো আমরা কি এটা বুঝতে পারছি এটা হবে? মানে এখন থেকে আমাদের করণীয় কি? এখন থেকে জামাত শিবিরের মুখোশটা তারা কি কি করতে পারে, অতীতে কি কি করেছে, তার প্রয়োজনে সে এনসিপিকে নিয়েছে। আপনি আগামী নির্বাচনে এনসিপিকে 30টা আসন দিবে, এবার দিয়েছে কেন? যে তাদের একটা অভিযোগ ছিল স্বাধীনতা বিরোধী, ওই তকমাটা দূর করার জন্য এনসিপিকে এতগুলো আসন ছেড়ে দিয়েছে। আমি মনে করি যে 30টা আসন না ছেড়ে এই 30টা আসনের মধ্যে যদি জামাত শিবির ইলেকশন করতো আরো বেশি আসন পেত। এই যে দেখেন 3% ভোট দেখেছে, এনসিপির তো বাংলাদেশে 3% ভোট নাই, এনসিপির নাই, তো এটা জামাত শিবিরের ভোট। আজকে দেখেন তাদের প্রয়োজনে তারা এনসিপিকে এইভাবে কোলে তুলে নাচাচ্ছে, তাদের প্রয়োজনে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে ফান্ডিং করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে 3টা কাজ জামাত শিবির দিয়েছে। কি? প্রথমত প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করতে হবে, দ্বিতীয়ত মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলতে হবে, এবং তৃতীয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে কথা বলতে হবে, তাকে বিতর্কিত করতে হবে। এই যে বড় নেতাদেরকে এইভাবে টার্গেট দেওয়া হয়েছে এনসিপি নেতৃবৃন্দকে, যে এদেরকে তুমি বিতর্কিত করো, গালিগালাজ করো, হয়তো সার্জিসকে আর একটা টার্গেট দেওয়া হবে, অমককে আর একটা টার্গেট দেওয়া হবে। মানে এই যে জামাত শিবিরের পরিকল্পনা, এই পলিসিতে আসলে ভাই যেটা বললো যে তারা তো সেই 20 বছর আগ থেকে যখন 2টা মিনিস্ট্রি পায় তখন থেকে পরিকল্পনা হাতে নিয়েছে। তাহলে বিএনপির ভিন্ন পরিকল্পনা হাতে না নিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কঠিন হবে। বাট আমি দৃঢ় বিশ্বাস করি তারেক রহমান অবশ্যই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যা যা করার তিনি করবেন। জি, ধন্যবাদ আপনাকে। এনসিপির 3% ভোটের ব্যাপারে আপনার প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আপনি নিজেই বলেন। জি, আমি আমার প্রশ্নটা বলি, যে প্রশ্ন গণ অধিকার পরিষদ, আপনি তো সাধারণ সম্পাদক ছিলেন, মানে আপনাদের পার্সেন্টেজ কেমন ছিল বা পার্সেন্টেজ না থাকার কারণে? আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, এখন বিএনপিতে আছি। আমি কেউ কখনো বলেছি গণ অধিকার পরিষদ বিশাল বড় দল? আমি বলেছি বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম এবং একসাথে আমরা লড়াই সংগ্রাম করেছি। যেহেতু একসাথে লড়াই করেছি, নির্বাচনটা কার সাথে করবো? জামাতের সাথে। আমাকে জামাতের একজন নেতা, শীর্ষ পর্যায়ের নেতা তাহের ভাই, তিনি নির্বাচনের আগে আমাকে ফোন দিয়েছিলেন, কারণ আমার দলের অনেকে জামাতের সাথে যেতে চেয়েছিল, প্রায় 80% চেয়েছিল জামাতের সাথে যেতে। আমাকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, তো তাই না? কারণ জামাত শিবির তো তার রিক্রুটমেন্ট সেটা গণ অধিকার পরিষদেও ছিল, এনসিপিতেও ছিল, তারা এই কাজগুলো করে। এখন এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, কেন্দ্রীয় মিটিং করে যে জামাতের সাথে যেতে হবে। আমি তখন নুরুল আক্তারের সাথে আলাদাভাবে কথা বললাম, আমি বললাম দেখো 8-10 বছর আমরা এইভাবে সংগ্রাম করলাম, মার খেলাম, মানুষ সবসময় মার খাওয়া পছন্দ করে না। এখন রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় এই পরিচালনাও তোমাকে শিখতে হবে, এই জন্য সরকারে যেতে হবে। সারাক্ষণ আন্দোলন সংগ্রামের চরিত্র রাষ্ট্র পরিচালনা করার জন্য তো সেটাও তো শিখতে হবে। সুতরাং আমাদেরকে বিএনপির সাথে যাওয়া উচিত, কারণ বিএনপি ক্ষমতায় আসছে এটা দিবালোকের মতো সত্য, এটা তো গোপন কিছু ছিল না যে বিএনপি ক্ষমতায় আসছে। হয়তো জামাতের ষড়যন্ত্রের কারণে যেখানে 280 আসন পেত সেখানে 211 আসন পেয়েছে, 12 আসন পেয়েছে, এটা জামাতের চক্রান্তের কারণে। তো আমি সেটা নুরুল আক্তারের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি জামাত জোটে না গিয়ে বিএনপি জোটে যাওয়ার জন্য। হ্যাঁ, এবং এনসিপি যখন আমাদের সাথে বসেছে, বলেছে আমরা আসেন, জামাত না বিএনপি না, আমরা আলাদাভাবে কাজ করি। আমার কাছে তখন, আমি তো তাদের চিনি যে এনসিপির মধ্যে 80% জামাত শিবিরের সাবেক নেতাকর্মী, এইভাবে জামাত ওইখানে তাদেরকে ঢুকিয়েছে। তখন আমি ভাবলাম যে এইখানে আমরা ঢুকবো, এটা তো জামাত শিবিরের কাছে আমাদের ভবিষ্যতে বেচা দেবে, এটা তো নিশ্চিত জামাত শিবিরের সাথে দেবে, সেই কাজটাই হয়েছে। এবং তাদের চালাকিগুলো তো মোটামুটি আমি বুঝি, কারণ একসময় তাদের অনেকে আমাদের সাথে রাজনীতি করেছে, বয়স কম হইলেও তারা তো মানে নিজেদেরকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করে যে তারা ছাড়া দুনিয়ার কেউ কিছু বোঝে না। তো সর্বশেষ কথা বলি যে গণ অধিকার পরিষদ কি পরিমাণ ভোট পেয়েছে,
কি পরিমাণ পার্সেন্টেজ আছে এটা নিয়ে আমি কখনো টকশোতে চ্যালেঞ্জ করি না যে আমি বিশাল বড় দল। কিন্তু বাংলাদেশে যে গণ অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে এর পিছনে তো একটা ইতিহাস আছে। এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন তো আমরাই নেতৃত্ব দিয়েছি, আমরাই তো সফল করেছি। সেই সময় কি আমাদের কোনো সংগঠন ছিল? আপনি যদি বলেন রাশেদ ভাই ওই সময় তো আপনার কোনো দল ছিল না, সংগঠন ছিল না, আমরা তো ব্যক্তি পর্যায় থেকে একটা মুভমেন্ট তৈরি করেছি। বাংলাদেশে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24 সালের গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানে একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট কি? 18 সালের কোটা সংস্কার আন্দোলন। এবং 24 সালে যে সময় আবার কোটা ফিরে আসলো, আমি বা নুরুল হক আমরা কি বসেছিলাম? আমাদের কাছে তখন মনে হয়েছে এই আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, যেহেতু আমরা এই আন্দোলনের পায়োনিয়ার, শেষ কথা পায়োনিয়ার, সুতরাং এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করতে হবে। এবং সেই জন্য আমরা এখন বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমরা বলি যে আপনি প্রধানমন্ত্রী, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সময় তিনি ছিলেন, যে তাকে বলেন। আমি নিজে বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন কিভাবে এই আন্দোলনকে এই সামাজিক আন্দোলনের মধ্যে না রেখে একটা রাজনৈতিক আন্দোলনে নিয়ে যাওয়া যায়। আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি। এখন আমার মনে করেন বড় দল নাই, কিন্তু ব্যক্তি হিসেবে আমরা যে ভূমিকা রেখেছি এটা কি আপনি ছোট করবেন? প্রশ্ন এসে না। একটা প্রশ্ন ছিল, আপনি নিজেই বলেছেন যে জামাতের সাথে যোগ না দিয়ে বিএনপির সাথে যোগ দিলে ভালো হয়। এটার জন্য আমার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। গেছেন ওখানে নুরুল হক নূর এবং আমার মধ্যে আমরা দুই ভাই না হইতে পারি, আমাদের মধ্যে আত্মিক বন্ধন তো আছে। জি, নিজের প্রতীকে নির্বাচন করেছে, অর্থাৎ দলের প্রতীকে নির্বাচন। আপনি কেন বিলীন হয়ে গেলেন? আচ্ছা, এটা তো আপনাকে এলাকা অ্যানালাইসিস করতে হবে। দেখেন, সেখানে আমি ধানের শেষ প্রতীকে ইলেকশন করার পরেও এই ধরনের চক্রান্ত, আমি যদি ট্রাক প্রতীকে, বাংলাদেশের রাজনীতির প্রতীক তো একটা ব্যাপার, আপনি তো জানেন। নূর ভাই তো জিতে আসছে। শেষ করি, তিনি ডাকসুর ভিপি ছিলেন, এবং তার জনপ্রিয়তা, তার এলাকায় সে যেভাবে গুছিয়েছে, তার এলাকার পরিবেশ, ওই অঞ্চলের মানুষ সাধারণত এইভাবে জাতীয় পর্যায়ে ফেস হলে তারা এলাকা কেন্দ্রিক একটা সমর্থন থাকে, যেটা আমাদের খুলনা অঞ্চলে নাই। খুলনা অঞ্চলে যদি এরকম থাকতো তাহলে সবাই তো আমাকেই ভোট দিত না। সেখানে দুইটা গ্রুপ আমার বিরুদ্ধে কাজ করেছে, জামাত টাকা ছিটিয়েছে। এর মাঝখানেও আমি যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতাম তাহলে তাদের একটা চক্রান্ত ছিল যে আমি যাতে জামানো দাঁড়াই, মানে তারা বলতে পারে জাতীয় নেতা ঠিক আছে কিন্তু এলাকায় ভোট নাই। তো স্বাভাবিকভাবে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। বিএনপির সাথে সম্পর্ক ছিল, নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করেছে। তো আপনি বলেন বিএনপি আর আমি বিএনপিতে যুক্ত হয়ে নির্বাচন করেছি, এটার ভিতর অপরাধ কোথায়? কোনো অপরাধ আছে? এরকম বিএনপির এখন যারা শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ, অনেকে তো বিভিন্ন অন্য দল করেছে, বিএনপি যে জয়েন করে বড় নেতা হয়েছে না। তো আমি এখন আমি তরুণ বয়সে আমি বিএনপিতে যুক্ত হয়েছি, আমার তো ভবিষ্যৎ আছে। আপনি তো বলতে পারেন না যে বিএনপি অন্য দল করলে বিএনপিতে যুক্ত হওয়া যাবে না। এরকম অসংখ্য ইতিহাস আছে। যারা মন্ত্রী হয়েছে আপনি খোঁজ দেন, তারা তো বিভিন্ন সময় অন্য দলও করেছে। যে মাহবাজ, আপনি উনি একটু বলার চেষ্টা করছেন জামায়াত বিএনপির জন্য সামনের দিকে চ্যালেঞ্জ কিনা বা সহজ ডিল হবে কিনা, কোনটা আসলে? অবশ্যই। আসলে তো ধরেন শুধু জামাতের প্রসঙ্গ একক না, জামাত কিন্তু একক একটি দল শুধু না, এটা আসলে মতাদর্শিক একটি লড়াইয়ের সামনে আমরা মুখোমুখি হয়ে গেছি। এবার নির্বাচনেই কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছিল যে উগ্র সাম্প্রদায়িক শক্তি কি বাংলাদেশে ক্ষমতা দখল করছে কিনা, যেটা আমরা দেখছি সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এবং সবগুলো ব্যর্থ রাষ্ট্র। আপনি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হলো কেন? পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, ভারত একটা হিন্দুত্ববাদী দেশ, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং আমাদের ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আমাদের সংবিধানের স্তম্ভ। এগুলো কেন ফেলে দেবার চেষ্টা করলো এই জাতীয় ঐক্যমত্য কমিশন? কারণ বাংলাদেশটাকে তারা পাকিস্তানিকরণ করার চেষ্টা করেছিল। এখন এই যে বড় একটা ঘটনা ঘটে গেছে, এবং এই জামাতের উত্থান, শুধু জামাত নয় কিন্তু, তারা 4টা ফ্রন্ট খুললো। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সমস্ত ইসলামী ভোটগুলোকে তারা একটি বাক্সে আনবার চেষ্টা করলো, সেখান থেকে আবার ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এবং তখন তারা বলল যে জামাত ইসলামিক রাজনীতি আসলে করে না, তারা প্রতারণা করে। এটা হলো তাদের প্রথম ফ্রন্ট। দ্বিতীয় ফ্রন্ট তারা খুললো এনসিপিকে তারা সাথে নিয়ে গেল। তৃতীয় ফ্রন্ট তারা খুললো, তারা বিএনপির সাথে কথা বলেছে যে এক জাতীয় সরকার গঠন করা যায় কিনা, সেই ফ্রন্টও তারা খুলেছিল। চতুর্থ ফ্রন্ট হচ্ছে তারা এবার যতখানি পারলো সেটা তাদের অর্জন, আগামীতে কিভাবে তারা করবে। এবং আপনি বলতে পারেন ভাই ধর্মীয় রাজনীতির অসুবিধাটা কোথায়? কেউ যদি ধর্মে শান্তি পায়, আপনার সমস্যা কোথায়? খুবই যৌক্তিক প্রশ্ন। আমার সমস্যাটা হচ্ছে আমরা বেহেস্ত পাওয়ার জন্য রাজপথে যাই নাই,
আমরা গণতন্ত্র চেয়েছিলাম, কর্মসংস্থান চেয়েছিলাম। আমরা যখন মরণের পরে পরকালে গিয়ে আমার কর্মসংস্থান লাগবে না, মাস শেষে কয় টাকা বেতন পাই সেই চিন্তা আমার করতে হবে না। রাষ্ট্রের কাছে আমাদের ন্যূনতম যেই সমস্ত চাহিদা, সেই স্বাস্থ্য, খাদ্য, এই শিক্ষা, এই চাহিদাগুলো আমরা পাই। আপনি যখন আমাদের এই ধর্মীয় জুজু দিয়ে নারীদেরকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন, আপনি আল জাজিরার সাথে সাক্ষাৎকারের সময় বলেন যে নারীরা শীর্ষ পদে যেতে পারবে না, আপনি তাদের 5 ঘন্টা কর্মঘণ্টা করেন, আপনার নানান রকম কথাবার্তা চলে আসে এবং বিভিন্ন ধরনের পোশাক নিয়ে কথা, এটা কথা, অনলাইনে আক্রমণ, অফলাইনে আক্রমণ, আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ, এই যে নানান রকম বিভাজন। আপনি দেখুন যে গত 45 বছরে 50 বছরে জামাত একটা উদাহরণ দিতে পারবেন বাংলাদেশের কোনো প্রগতিশীল আন্দোলনে জামাত কথা বলেছে, কোনো সাংস্কৃতিক কোনো প্রেক্ষাপটে তারা অংশগ্রহণ করেছে? নববর্ষকে তারা বলে হিন্দুয়ানি। এই যে আমাদের একটা অসাম্প্রদায়িক একমাত্র উৎসব যেখানে সকল ধর্ম, সকল মত, সকল নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, এই নববর্ষ ঠিক মতো উদযাপিত হতে পারে নাই। ইসলামিক যে সংস্কৃতি মন্ত্রী ছিল অন্তর্বর্তীকালীন সময়ে, সে এটাকে মঙ্গল শোভাযাত্রাকে তার আপত্তি, সে কি একটা যেন শোভাযাত্রা বানিয়ে বসেছে, নতুন নতুন ফতোয়া দিয়েছে। সেই সংস্কৃতিমন্ত্রী বলেছে আমার 2 ভাই মাদ্রাসায় পড়ে। কেন মাদ্রাসায় পড়া, এই কথা তাকে বলতে হলো কেন? তার মানে সে এই জামাতিদের সমর্থনে সে মন্ত্রী হবার চেষ্টা করেছে, উপদেষ্টা হবার চেষ্টা করেছে। আপনি দেখুন যে এই যে বিভাজন, শিক্ষা তো এই যে বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যে আমরা এক কারিকুলামের ছাতায় শিক্ষাকে আনতে চাই, অনেক কঠিন কাজ, কিন্তু চিন্তাটা কিন্তু ভালো। কাজে আমরা রাষ্ট্রের কাছে গণতন্ত্র এবং জাগতিকতা চাই। আমাদের প্রত্যেকেই আমরা বিশ্বাসী মানুষ, আমার আল্লাহর সাথে আমার বোঝাপড়া হবে, সেটার জন্য তো আমি কোনো রাজনৈতিক দলের নেতার কাছে আমার দরকার নাই। ঠিক একইভাবে আমার আরেক ভাই যে অন্য, আমরা তো এটা গিভেন, কেউ তো আমরা এটা, এই ধর্ম তো আমরা কেউ চয়েস করি নাই। কাজেই যেই সংখ্যালঘুর যারা আছেন, আমরা দেখেন যে যখন এই দেশভাগ হয় তখন 30% ছিলেন হিন্দু, কমতে কমতে 7% কেন হলো? কেন কথায় কথায় তাদের উপরে নানান রকম রাষ্ট্রীয় নির্যাতন নেমে আসে? এবং এটা কিন্তু আপনি বলবেন দায়িত্ব তো প্রগতিশীল সরকারগুলো দেয় না? সকলের দায়িত্ব, প্রগতিশীল বলে তো আলাদা ভিন গ্রহের কেউ না। এই দায়িত্ব যারা সংসদে গেছে, বিরোধী দলের অন্যতম প্রধান দায়িত্ব সেটা। এবং বিরোধী যদি ওই যে ভাই যেমনটি বললেন, সারাক্ষণ বসে বসে যদি এই সমস্ত করে, নিজেরা আক্রমণ করে বলবে এই দেখো সরকার পারে না। কাজেই সরকারকে তো এখন অনেক আটঘাট বেঁধে নামতে হবে। এই সংখ্যালঘু নির্যাতন দেখবেন জামাত করে বলতেছে এই দেখুন বিএনপি করে, চাঁদা খেতে চায়। আপনার অন্যান্য সমস্যা সমাধানের মধ্যে চাঁদা তুলে দেয়। আচ্ছা, চাঁদার ব্যাপারটা কেন আসবে? তারা তো 2/3 নির্বাচন এখন সরকারে গেছে, তাদের তো স্থিতিশীলতা সবার আগে দরকার হবে। কথায় কথায় কিন্তু চাঁদা করছে, কারণ আর কোনো কিছুতে তারা পারছে না। কাজেই এইসব বিষয়গুলো নিয়ে বিএনপির খুব ভালো রকমের ডেস্ক ওয়ার্ক করতে হবে। সামনের লড়াই কিন্তু অনেক কঠিন। সামনের লড়াই কঠিন। ধন্যবাদ।